ইতিহাসের মোড়গুলো দেখেন যে অত্যাচারের কারণে রাজা এখানে চলে আসছিলেন, এখানে এসে তিনি নিজেই আবার অত্যাচারী হয়ে ওঠেন। এই জমিদার বাড়িতে এসে এরকম একটি খড়গ দেখবো, এটা আমার কল্পনায়ও ছিল না। আমি তো ভেবেছিলাম, শুনেছিলাম যে এখানে বড় বড় সিন্দুক রয়েছে, সিন্দুক দেখবো আর বাড়িটি দেখবো, কিন্তু এখানে এসে পেয়ে গেলাম একটু খড়গ। এদিকে আরো একটি দেখছি যে তরবারি, বাপ রে বাপ, একেবারে খানদানি তরবারি। আমাদের পূর্বপুরুষরা মিষ্টির ব্যবসা ছিল আমাদের, তো প্রতিদিন রাজাকে মিষ্টি দিয়ে আসতে হতো, তারা ভালোবেসে এটা দিয়েছে। এই যে 150 বছরেরও আগের একটি টেবিল ক্লথ, আর যেটি রাজবাড়িতে ব্যবহার করা হতো, এটি ছুঁয়ে কিন্তু অন্যরকম একটি অনুভূতি কাজ করছে আমার ভেতরে। বাঘ, বাঘ, সেই মন্দিরে, হ্যাঁ, এই অঞ্চলে তাহলে বাঘও ছিল। বন্ধুরা দেখুন, বাঘ ছিল। এই আমার বাবা প্রচুর বাঘ মেরেছে। নদীর নাম পাগলা, আর এই পাগলা নদীর তীরে বহু কাল আগে গড়ে ওঠা এই জনপদের নাম কানসার। এখানে একসময় গড়ে উঠেছিল সমৃদ্ধ এক নগরী। কানসার্টের সেই হারিয়ে যাওয়া নগরীর কিছু নিদর্শন আমি দেখিয়েছি প্রথম পর্বে। এবার যাচ্ছি কানসার্ট রাজবাড়িতে। শুনেছি রাজবাড়িটির অবস্থা আরও করুণ। কেদারবাবুর প্রাসাদের সামনে থেকে রওনা দিয়ে 2-3 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম রাজবাড়ির কাছে। এটি মূলত জমিদার বাড়ি হলেও স্থানীয়ভাবে এটি রাজবাড়ি হিসেবেই পরিচিত। কানসার্টের এই জমিদার বংশের আদি পুরুষেরা পূর্বে বগুড়া জেলার কড়ই এলাকার ঝাকৈর গ্রামে বসবাস করতেন। তখন সেখানে তাদের উপর এক দস্যু নাকি অত্যাচার শুরু করে দেয়। অত্যাচারের কারণে তারা সেখান থেকে বাধ্য হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এসে বসতি স্থাপন করেন। পরে আবার চাঁপাইনবাবগঞ্জের এই কানসার্টে এসে বসতি গড়ে তোলেন এবং জমিদারি পত্তন করেন। এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা হলেন 3 ভাই, সূর্যকান্ত, শশীকান্ত ও শীতাংশুকান্ত। কেদারবাবুর বাড়ির একেবারে পাশেই এই রাজবাড়ি, সেটি জমিদার বাড়ি, আর ঠিক পাশেই দেখুন এই যে এটি রাজবাড়ি। এই রাজবাড়ি একেবারেই ধ্বংস হয়ে গেছে। বিরাট একটি সিঁড়ি দেখতে পাচ্ছি এপাশ থেকে, হয়তো ওপাশ থেকে ভালো করে দেখাতে পারবো, কিন্তু দেখুন আর তেমন কিছুই নেই দেখানোর মতো। এখানকার যারা প্রবীণ ব্যক্তিরা রয়েছেন বা এখানকার মানুষজন রয়েছেন, তারা এই রাজবাড়ি সম্পর্কে বারবারই বলছেন যে এই রাজবাড়িটি যেন সংরক্ষণ করা হয়, কিন্তু এর সংরক্ষণের কোনো আলামত নেই। একেবারে দেখুন ভাঙা চূড়া, একেবারে ধ্বংসস্তূপ, ময়লা আবর্জনায় ভরা এই রাজবাড়ি, অনেক বড় ভিতরে। একেবারে দেখুন যে ইটের স্তূপ এবং ময়লার স্তূপ, দেখুন একেবারে ভাগাড় বানিয়ে ফেলা হয়েছে। এই রাজবাড়ির ভেতরের যে কক্ষগুলো, অনেক কক্ষ, একসময় এখানে রাজা রানী, তাদের রাজ পরিবারের মানুষের চলাচল ছিল, বসবাস ছিল, সেখানে এখন একেবারে একটি ডাস্টবিন বানিয়ে ফেলা হয়েছে। দেখুন না, যত ময়লা আবর্জনা, সব কিছুই যেন ফেলার আর কোনো জায়গা নেই এই রাজবাড়ি ছাড়া। আসলে এটি দেখার কেউ নেই, দেখার কেউ থাকলে এটিকে ভাগাড়ে রূপান্তর করা হতো না নিশ্চয়ই। এইদিকে অনেক অন্ধকার, এইদিকে দেখুন অনেক কক্ষ বেশ অন্ধকার, এদিকে কিছুটা আলো আছে, আর যতদূর দেখা যায় পলিথিন, ময়লা আবর্জনা আর দুর্গন্ধ। এখানে এখানে এসে থাকাটাও খুব কষ্টের। নিশ্চয়ই এখানে নেশাখোরদের যে আড্ডা হয়, এই যে দেখুন বিভিন্ন ধরনের নেশাদ্রব্য এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সম্পূর্ণ নেশাখোরদের আস্তানা। এর পাশাপাশি এই ভাগাড়, এখানে এই দুর্গন্ধ ময়লা আবর্জনা ছাড়া আর কিছুই নেই। এখানকার রাজারা হয়তো কখনো কল্পনাও করেননি তাদের এই রাজবাড়িটি কোনো সময় ভাগাড়ে পরিণত হবে। এই যে দেখেন গ্যাস লাইট, রাজার বাড়ি জমিদারের ভিতরে গ্যাস লাইট, এটা হচ্ছে রাংটা। তারপরে আরও কিছু জিনিসপত্র আছে এখানে, আপনার এটা ক্যাপ পরে আছে। এই যে এইটা হচ্ছে ফেন্সিডিল, যেটা বাংলাদেশে নিষিদ্ধ। তো এখানকার প্রত্যেক ব্যক্তির মুখে মুখে এটা, মানে এগুলো তো সাক্ষী দিচ্ছে যে এরকম একটা ঐতিহাসিক স্থানে এই সমস্ত জিনিস পড়ে আছে। সন্ধ্যার পরে এখানে মাদকের আড্ডা বসে।
হ্যাঁ, যত মাদকাসক্তরা আসে তারা এখানে তাদের নেশা করার জন্য এটা নিরাপদ জায়গা মনে করতে পারে, এবং এই জিনিসগুলো কিন্তু এখানে যদি আপনি খোঁজেন অজস্র পাবেন। রাংতা কিসের নির্দেশ করে? এগুলো দিয়ে আপনার ওই ইয়াবা, যেটা মরণ নেশা, ইয়াবা, এই দুইটাতে ব্যবহার হয়। গ্যাস লাইট এবং এই যে এই রাংতা, এগুলো দিয়ে ওরা ব্যবহার করে। এটা ফেন্সি। আর এই যে দেখুন ইনজেকশনের ইয়ে দেখা যাচ্ছে, এই যে প্যাথেডিন সম্ভবত, এটা সম্ভবত এই যে বন্ধুরা দেখুন এই যে নেশার ইনজেকশন যেটা, সেটা কিন্তু এখানে পড়ে রয়েছে। এরকম অসংখ্য অজস্র, এখানে যদি আপনি দেখেন যে দেখবেন যে এরকম অজস্র পড়ে রয়েছে। মানে এখানে এটা একটা নেশার আখড়া। এই রাজবাড়ি যেহেতু দেখাশোনা করা হয় না, এটা রক্ষণাবেক্ষণ নেই, একেবারে ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি একই চিত্র এখানেও দেখুন, দরজা জানালা কোনো কিছু নেই, সব কিছুই কিন্তু সেই খুলে নিয়ে যাওয়া হয়েছে, সব কিছু লুট করে নিয়ে যাওয়া হয়েছে, কোনো কিছুই নেই। এটি এখন একবারে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আসলে এখানে ঘুরতে আসার পরিবেশও নেই। অনেক সময় ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়, তাও হেঁটে চলাফেরা হয়তো করা যায়, কিন্তু এখানে এর ভিতরে হেঁটে চলাফেরা করার মতো অবস্থা নেই, কারণ অনেক দুর্গন্ধ। আর আরেকটি জিনিস দেখায়, পাশের যে রাজবাড়িগুলো দেখলাম বা জমিদার বাড়ি দেখলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি কাঠের বর্গা, কিন্তু এখানে দেখুন ছাদ দেওয়া হয়েছে একেবারে লোহার পাতের উপরে, লোহারই একেবারে যে পাটাতন, তার উপরেই কিন্তু এই ছাদ দেওয়া হয়েছে। যেহেতু এটি রাজবাড়ি, সেভাবে মজবুত করেই বানানো হয়েছিল। পাশাপাশি আগেই বলেছিলাম যে এখানকার একটি সিঁড়ি দেখেই ভালো লাগছিল। দেখুন একটু ঘুরিয়ে ওঠা যায় এই সিঁড়ি দিয়ে উপরে, সিঁড়িটাও একেবারেই ভগ্ন দশায় রয়েছে। এটি দেখুন, এই যে লোহা ব্যবহার করা হয়েছে, এখানে ঢালাই করা হয়েছে। এই রাজবাড়িটি আমার কাছে মনে হচ্ছে কত সালে যে নির্মিত, কিন্তু এখানকার ইট দেখে মনে হচ্ছে হয়তো 100 বছর বা 150 বছর হতে পারে। ইটগুলো কিন্তু আগের যে ভবনগুলো দেখলাম সেগুলো যতটা প্রাচীন, তার চেয়ে মনে হয় কিছুটা এটির বয়স কম হবে। আর এই যে দেখুন, এটি দোতলার সুবিশাল পরিসর। জানা যায় এই প্রাসাদে বসবাসকারী জমিদার ছিলেন মুসলিম বিদ্বেষী। তারা 1940 সালে মুসলিমদেরকে উচ্ছেদ করার কাজে লিপ্ত হয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়ে যায়। পরে শ্যামপুর চৌধুরী বাড়ির নেতৃত্বে 12টি ইউনিয়নের মুসলমানরা একজোট হয়ে এর তীব্র প্রতিবাদ জানায় এবং জমিদার বাড়ির বিরুদ্ধে একটি মামলা করে দেয়। তার ফলস্বরূপ কানসার্টের জমিদার শীতাংশুবাবু মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চান। ইতিহাসের মোড়গুলো দেখেন যে অত্যাচারের কারণে রাজা এখানে চলে আসছিলেন, এখানে এসে তিনি নিজেই আবার অত্যাচারী হয়ে ওঠেন, এবং একটা ধর্মের ব্যাপার স্যাপার আছে। এবং এইখানকার স্থানীয় ওই সময়ে, আজ থেকে 100 বছর আগে, ওই সময়ে স্থানীয়রা রাজার নামে মামলা করেছিলেন কোনো একটা বিষয় নিয়ে। পরবর্তীতে রাজার সাথে ওই গ্রামবাসী বসে একটা সমঝোতা করেছিলেন, এবং রাজা কোনো ক্রমে সেই তার যে অবস্থা হতো সেই দুরবস্থা থেকে মুক্ত হয়েছিলেন, গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে। এবং এখানকার গ্রামবাসীর একটা কমিটিও গঠন করা হয়েছিল রাজার যে অত্যাচার করা হচ্ছে সেগুলোর নিপীড়নের জবাব দেওয়ার জন্য, এবং এটা আদালত পর্যন্ত এই মামলা গড়িয়েছিল। দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এখানকার জমিদারেরও বিলুপ্তি ঘটে। বন্ধুরা, এবার আমি যাচ্ছি এখানকারই পুখুরিয়া এলাকায়, যেখানে এই যে বলা হচ্ছে যে প্রাচীন নগরী ছিল, সেই নগরীর যিনি রাজা ছিলেন সেই রাজার টেবিল ক্লথ রয়েছে একজনের কাছে, রয়েছে পাথরগুলো নিয়ে এসে এই গ্রামের কেউ কেউ ব্যবহার করছেন, সেগুলো দেখাবো। পাশাপাশি সেই সময়ের আরও কোনো নিদর্শন পাই কিনা সেটিও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। চলুন ঘুরে আসি পুখুরিয়া গ্রাম থেকে। চলতে চলতে আমরা চলে এলাম পুখুরিয়া এলাকায়। কায়সার রহমানী ভাই আর বিপ্লব দা আমাকে নিয়ে এলেন একটি পুরাতন বাড়ির সামনে। এটা কতদিনের পুরাতন হবে? কম করে 150 বছর তো বটে। 150 বছর। এটা কি ছিল আসলে বলুন? কার? রাজা? রাজবাড়ি। তো কোন বাড়ি বলেন? বঙ্গাধিকারী রাজা।
আচ্ছা আচ্ছা। বঙ্গাধিকারী রাজা কালীসাগর। ওনার নাম কি ছিল রাজা? রাজা বঙ্গাধিকারী রাজার নাম শুনে এই বলি জানি, কিন্তু তার আসল নাম বলতে পারবো না। বন্ধুরা, এই যে কাপড়টি দেখছেন, এটি আসলেই একটি টেবিল ক্লথ। এটি 150 বছরেরও বেশি সময়ের আগের বলে এখন যার কাছে রয়েছে তিনি দাবি করছেন। এটি সেই রাজার টেবিল ক্লথ ছিল, সেই রাজবাড়ির রাজা ব্যবহার করতেন, সেটা এখন তার কাছে রয়েছে। এটির কিন্তু ঐতিহাসিক মূল্য কিন্তু অনেক। সেই সময়ের একটি সুন্দর একটি টেবিল ক্লথ এখনো রয়ে গেছে, যদিও সেই রাজবাড়ি, সেই নগরী সব কিছু ধ্বংস হয়ে গেছে। দেখুন, এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানকার প্রত্ন নিদর্শনগুলো। এগুলো যে আপনার কাছে রয়েছে, এটা আপনার কেমন লাগে? এটা একটা আসলে ভালোই লাগে আর কি। কিরকম আছে বলতো? রাজা- এটা হয় যে অনেক বছরের পুরনো জিনিস, এটা আছে, ভালো লাগে। মানে ছুঁলে কোনো অনুভূতি পান? হ্যাঁ, যে অনেক 150 বছরের পুরনো জিনিস একটা আছে বাড়িতে। এটা তো এবং আমাদের এই যে পূর্বপুরুষরা যে রাজবাড়ির সঙ্গে তাদের সে যোগাযোগ ছিল কিংবা যাওয়া আসা করতো, ভালো লাগে। এটা কি আপনারা কিনে নিয়েছেন না নাকি না, দিয়েছে? ওনারা দিয়েছিল আর কি। আমার বললাম তো, আমাদের পূর্বপুরুষরা মিষ্টির ব্যবসা ছিল আমাদের। আচ্ছা প্রতিদিন রাজাকে মিষ্টি দিয়ে আসতে হতো, আচ্ছা। ঠিক আছে কি? তারা ভালোবেসে দিয়েছে। তারা ভালোবেসে এটা দিয়েছে আর কি। আপনার নামটা কি যেন ভুলে গেছেন? পুলক সাহা। এই দাদার পূর্বপুরুষরা সেই সময় মিষ্টির ব্যবসা করতেন, নিশ্চয়ই ভালো মিষ্টি বানাতেন, যেহেতু রাজবাড়িতে তারা মিষ্টি সরবরাহ করতেন। আর ভালো মিষ্টি বানাতেন, সেই ভালো মিষ্টি খাওয়ার যে পরিতৃপ্ত হয়েই হয়তো রাজা এই যে টেবিল ক্লথ, তার টেবিল ক্লথটি ভালোবেসে দান করেছিলেন এই পরিবারকে। সেই পরিবার এখনো সযত্নে এটি আগলে রেখেছেন। এই যে 150 বছরেরও আগের একটি টেবিল ক্লথ, আর যেটি রাজবাড়িতে ব্যবহার করা হতো, এটি ছুঁয়ে কিন্তু অন্যরকম একটি অনুভূতি কাজ করছে আমার ভেতরে। এই যে আপনি ধরে রাখছেন, কেমন লাগছে বলেন তো? বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমি সেই সময়টাকে ধরে আছি, এবং এখানে যে রাজা, বাদশাহ, নবাব, জমিদার, এদের যে বসতি ছিল এবং প্রাচীন নগরী ছিল, এগুলো হচ্ছে তার প্রমাণ যে 150-200 বছর আগের রাজার ব্যবহৃত একটা সামগ্রী, একটা টেবিল ক্লথ, এবং সেটা ছুঁয়ে দেখছি, মানে এগুলোই তো তাদের অস্তিত্বের কথা প্রমাণ করে, এবং সেই সময়টাতে আমাদেরকে নিয়ে যায়। কল্পনা করা যায় যে একজন জমিদার, একজন রাজা তার ব্যবহৃত জিনিসপত্র একজনকে খুশি হয়ে উপহার দিয়েছিলেন, এবং সেটা উনি সযত্নে রেখে দিয়েছেন। তো এটা তো সেই সময়টা, এখানে যে প্রাচীন নগরী ছিল, প্রাচীন রাজা, বাদশাহ, নবাব, জমিদাররা ছিলেন, সেটার কথাই ঘোষণা দিচ্ছে এই চাদরগুলো। বন্ধুরা, এই যে চাদর যে নেড়েচেড়ে দেখছি, এটির বুনন এত সুন্দর, যেটি যদি যত্ন করে রাখা যায় আরও যে 200-400 বছর পার হয়ে যাবে এটি বোঝাই যায়। খুবই সুন্দর বুননের একটি কাপড়। হাত দিয়ে নেড়ে দেখেই বোঝা যাচ্ছে যে এটি এখনো সেই রকম মজবুত রয়েছে। আরও দীর্ঘদিন এই কাপড়টি যদি রাখা যায় তাহলে কিন্তু থেকে যাবে। আর এখন থেকে 200 বছর পরেও যারা হয়তো জন্ম নেবে, তারাও এই কাপড় ছুঁয়ে অনুভব করতে পারবে এই সময়ের, বা এখন থেকে আরও 200 বছর 150 বছর পেছনের ইতিহাস। সময় আমি আরেকটা কথা বলতে চাই যে উনি শিক্ষিত এবং ভদ্র মানুষ, এবং ওনাকে এটা উপহার দিয়েছিলেন বলে উনি আমাদেরকে জানাচ্ছেন। কিন্তু এই রকম এখানে যেহেতু বেশ কয়েকজন জমিদাররা ছিলেন, তাদের ব্যবহৃত অনেক জিনিসই কিন্তু অনেকের কাছেই আছে এলাকার, কিন্তু অনেকেই সেটা বিভিন্ন কারণে, কেউ ভয় পেয়ে, কেউ বা অন্যরকম কিছু মনে করেন, যার কারণে বলেন না যে আমাদের কাছে জিনিসটা আছে, আমরা নিয়ে এসেছি। তো এরকম কিন্তু অনেক পরিবারের বা অনেক বাড়িঘরের ভিতরে কিন্তু রাজার ব্যবহৃত বা রাজার বাড়ির জিনিসপত্র কিন্তু আছে। কেউ নিয়ে এসেছেন চুরি করে, কেউ বা পড়ে পেয়েছেন, আর কেউ বা বিলীন করা হয়েছে, হ্যাঁ, এটা যেরকম। কেউ বা কোনো পরিবারকে উপহার হিসেবে রাজা বা জমিদাররা দিয়ে গেছিলেন। এগুলো প্রত্যেক বাড়িতেই আছে। আছে, আমার বাড়িতে একটা দরজা আছে, রাজবাড়ি থেকে নিয়ে আসা দরজা। একটু দেখানো কোথায়? এই তো এই দরজাটাই। বন্ধুরা, ওনার বাড়িতেই রাজবাড়ির একটি দরজা রয়েছে, সেই দরজা তিনি আমাকে দেখাবেন। আসলে তার সততা, তার যে আন্তরিকতা, এটা আমাকে খুব মুগ্ধ করছে। কারণ এসব বিষয় মানুষ দেখাতে চায় না, বলতে চায় না, নানান কারণে, কিন্তু তিনি যে আন্তরিকভাবে দেখাচ্ছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দাদার প্রতি। এই যে দেখুন, এটি রাজবাড়িরই একটি দরজা। বন্ধুরা দেখুন, কি সুন্দর একটি দরজা, একেবারে শাল কাঠের তৈরি এই দরজাটি। এটির বয়স কিন্তু
অনেক হয়ে গেছে, প্রায় 150-200 বছরের পুরাতন দরজা। আর এটি হচ্ছে রাজবাড়ির দরজা। রাজবাড়ির দরজা, হয়তো রাজবাড়ি এখন আর সেভাবে নেই, ধ্বংস স্তূপে পরিণত হয়ে গেছে, কিন্তু সেই দরজা এখনো মানুষ ব্যবহার করছে। দেখুন, একটুও ঘুণ ধরেনি, একটুও কোথাও পোকায় কাটেনি। এই যে একেবারে অক্ষত রয়েছে, কি মজবুত কাঠ। এই যে লোহার পেরেকগুলোও কিন্তু রয়ে গেছে। এটা তো অনেক মজবুত মনে হচ্ছে আমার কাছে। বলেন তো, এটা তো আমার মনে হয় আরো বহুদিন টিকে থাকবে। আপনার কি মনে হয়? 100 বছর আরো কোনো কিছু হবে না। কি বললেন? 100 বছর আরো কিছু হবে না। আপনারা তো খুব দেখছি যে খুব যত্ন করে ব্যবহার করেন, রত্ন বলতে গিয়ে দরজা লাগা আছে এই তো। তাই না? হ্যাঁ। এইভাবেই চলছে, কোনো চলছে ঘুণ না। টুন বা কিছুই তো ধরেনি, কোনো ঘুণ, এই যে আলকাতরা দেওয়া আছে, কখন দিয়েছে আমাদের মনে পড়ে না। তাই না? জি। আর এর বন্ধুরা, এর কারুকাজ দেখুন, দারুণ কারুকাজ। কাঠের উপরে দেখুন, খুব সাদামাটা কিন্তু খুব সুন্দর কারুকাজ করা সেই সময়ের। এইরকম কারুকাজ এখনকার দরজায় দেখা যায় না। এখনকার দরজা আমরা খুব সাদামাটা ভাবেই করে থাকি এটার তুলনায়। দেখুন, এইরকম কিন্তু এখনকার দরজাও এখন থেকে 50-60 বা 80 বছর আগের দরজাগুলো দেখার আমার সৌভাগ্য হয়েছে। কারণ সেই সব দরজা কিন্তু গ্রামের বাড়ির দরজাগুলোও দেখেছি, কিন্তু এইরকম না। যেহেতু রাজবাড়ির, সেখানে কিন্তু রাজকীয় ছাপ এখানে রয়েই গেছে। এখানে রয়েছেন, যার সঙ্গে কথা বলছিলাম, তার মা রয়েছেন। আপনার মা মনে হয়, এটা না? তার মা রয়েছেন, তিনি অনেক বয়সী মানুষ। তার সঙ্গে একটু কথা বলি যে আপনার বয়স তো অনেক হলো, এই যে হ্যাঁ, এই দরজাটা তো অনেক সুন্দর। হ্যাঁ, আমি তো জন্মের পর থেকেই দেখছি। জন্মের পর থেকেই না? রাজবাড়ির একটা দরজা আপনার বাড়িতে আছে? রাজবাড়ির আমার ভাঙা ওই কালী মন্দির একটা ছিল, সেটা আমার স্মৃতিতে এখনো আছে। তখন ওখানে ওই সমস্ত পুকুরে, এইসব অঞ্চল প্রচুর জঙ্গলে ভর্তি, এবং বাঘ ওই ইটাই মন্দিরটাই আশ্রয় নিত এবং ওখানেই লুকিয়ে বেশি থাকতো। বাঘ? বাঘ সেই মন্দিরে? হ্যাঁ, এই অঞ্চলে তাহলে বাঘও ছিল। বন্ধুরা দেখুন, বাঘ ছিল। ইনি আমার বাবা প্রচুর বাঘ মেরেছেন, অথচ ডাক্তার মানুষ। এখন আমরা কোথায় যাচ্ছি বলবেন কি? আমরা আরেক বাড়িতে যাবো। আচ্ছা, রাজা, সেটা ওই আপনার গঙ্গাদেগারি রাজার বাড়ির কিছু নিদর্শনের বাড়িতে কিছু আছে। আচ্ছা আচ্ছা। তারা ওই যখন রাজার বাড়িঘর যখন ভেঙে নষ্ট হয়ে গেলো, তখন তারা ওগুলো সংগ্রহ করে কুড়িয়ে নিয়ে এসছে। কুড়িয়ে নিয়ে এসে ওরা নিজেরা এখন ব্যক্তিগতভাবে কাজটা মানে লাগিয়ে রেখেছে। আমরা এই এক দরিদ্র লোকের বাড়িতে আমরা যাবো। তাদের অবস্থা খুব ভালো নয়, তারা বহু পুরোনো বাড়ি ঘরে এই যে একটা দরজার একটা কি অসাধারণ কাজ দেখেন। খুবই অসাধারণ, কি নান্দনিক কাজ। বন্ধুরা দেখুন, কাঠ দিয়ে কি নকশা তৈরি করা হয়েছে। এটিও এই সেই রাজবাড়িরই একটি দরজা। এই দরজাটি আবার একেবারেই অসাধারণ, খুবই সুন্দর দরজা। দেখুন কিরকম ব্লক ব্লক করে তৈরি করা একটি দরজা। এটি রাজবাড়ি থেকে নিয়ে আসা, এখানে লাগানো হয়েছে। এটি এক সময় ছিল রাজবাড়িতে, কিন্তু এখন যেখানে আছে খুবই হতদরিদ্র একটি পরিবার সেই দরজাটি ব্যবহার করছেন। যে রাজবাড়ির দরজা, এই হতদরিদ্র একজনার বাড়িতে, একবার দরিদ্রই বোঝা যাচ্ছে, ছোট্ট একটি ঘর, সেই ঘরে এই দরজাটি লাগানো রয়েছে। আর এই দরজার দেখুন না, এই যে এই কপাটের বা পাল্লার যে ডিজাইনটি দেখুন, একবারে ব্লক ব্লক করে তৈরি করা, আর মাঝে মাঝে পেরেক মারা রয়েছে। এবং এই যে দেখুন চৌকাঠের উপরেও সুন্দর করে নকশা করা হয়েছে, বিভিন্ন ধরনের নকশা করা হয়েছে, যে নকশা দেখলে যে কারো ভালো লাগবে। আর সবচেয়ে সুন্দর নকশা হচ্ছে এই যে এটি দেখুন, কত পরিশ্রম করে এই নকশাটি তৈরি করা হয়েছে, কল্পনা করা যায়? এই যে দেখুন, এই নকশা কিন্তু কালের বিবর্তে ক্ষয়ে যাচ্ছে, এখান থেকে খুলে খুলে যাচ্ছে। কতদিন থাকবে কাঠের তৈরি একটি নকশা? তারপরেও যে এসে আমি দেখতে পেলাম, এটা আসলেই অন্যরকম কিছু। পাশেই আরো একটি দরজা রয়েছে, এটিও রাজবাড়ির দরজা, মানে অন্যরকম একেবারেই। এই যে এটার উপরে দেখুন, এই যে পাথর, একেবারে কালো পাথর, সেই পাথর এখানে বসানো হয়েছে এই বাড়িতে। খুব সুন্দর লাগছে। এই যে নিচে দেখুন, এই দরজাটিও হচ্ছে একেবারে কাঠের দরজা এবং রাজবাড়ির দরজা। একই দরজার ডিজাইন কিন্তু একেবারে একই, ডিজাইনে কোনো পার্থক্য নেই, কিন্তু এর অবয়বে পার্থক্য এসেছে, কারণ এটি ধীরে ধীরে যে ঘুনে খেয়ে ফেলেছে।
একেবারেই এই দরজাটি হয়তো আর চলবে না, বেশি দিন হয়তো ফেলে দিতে হবে, কিন্তু এটির যে ঐতিহাসিক মূল্য সেটি কিন্তু অনেক, কারণ এরকম একটি প্রাচীন দরজা এখানে রয়েছে। আর এই যে প্রাচীন কালো পাথর, এটি রাজবাড়ির কালো পাথর এখানে এখনো রয়েছে, যেটি দেখে আমি সত্যি রীতিমতো অভিভূত। আর পাশাপাশি দেখুন এই যে এখানে ইট, ও এখানেও একটি পাথর রয়েছে, দেখুন এখানেও একটি পাথর রয়েছে, এটিও এই রাজবাড়ির পাথর। আসলে রাজবাড়ি থেকে নিয়ে এসে এটি এখানে ব্যবহার করা হয়েছে। আর সেখানকার দেখা যাচ্ছে যে কিছু ইট, সেই সময়ের পাতলা ইটগুলো আর কি, সেই ইটগুলো এখানে ব্যবহার করা হচ্ছে। রামনি ভাই, আমি তো অবাক হয়ে গেলাম, দেখুন কত কি। আপনি এর আগে দেখেছিলেন এইগুলো এখানে এসে? এর আগে আসলে যে কথাটা একটু বললাম, ওনারা ভদ্র মানুষ এবং যেহেতু মানে সৎ আছেন, এই কারণে স্বীকার করছেন, এগুলো দেখাচ্ছেন। তো এইরকম কিন্তু আছে বেশ কিছু মানুষের কিছু কাছে কিছু আছে, এবং প্রত্যেকটা বাড়িতে এরকম প্রাচীনতার ছড়াছড়ি রয়েছে। আবার যে বাড়িগুলো নতুন, ওগুলো আবার দেখবেন যে সে পুরনো স্ট্রাকচারের বা একটা পুরনো প্রাচীন ভাব রয়েছে। এই যে পাথর, এই যে দরজা, এবং জমিদার বাড়িতে যে আমরা গিয়ে দেখি যে দরজাগুলো নাই বিভিন্ন কারণে, তো সেই দরজাগুলো এই যে এগুলো হবে, এবং এগুলো দেখেন এখনো মানে সেই মানে আরো মনে হচ্ছে 100-150 বছর চলে যাবে। বন্ধুরা, এই চাঁপাইনবাবগঞ্জের কানসাটের ইতিহাস ঐতিহ্য খুঁজতে খুঁজতে এখানে আরও একটি এখানকার সম্ভ্রান্ত জমিদার ফ্যামিলি ছিল, সেই জমিদার ফ্যামিলিতে এসেছি। তাদের সেই পুরাতন প্রায় 200-250 বছরের পুরাতন জমিদার বাড়ি রয়েছে, কিছু কাজকর্ম করা হয়েছে সেই বাড়িতে, সেই বাড়িটি দেখব। এই বাড়িতেও রয়েছে সেই আমলের সিন্দুক। আর এখন আমরা কথা বলছি সেই জমিদার বাড়িরই এখনকার একজন রয়েছেন মালিকের। আপনার নাম কি বলবেন একটু? আমার নাম কুণাল মুখার্জি। আপনার বাবার নাম? শ্রীমৃগাঙ্কভূষণ মুখার্জি। আপনার দাদা? আমাদের বিভূতিভূষণ মুখার্জি। আপনারা তো এই এলাকার ল্যান্ডলর্ড ছিলেন সেই সময় থেকে? হ্যাঁ, সেই সময় থেকে। হ্যাঁ, তাহলে এই যে আপনাদের বাড়িটা কত বছরের পুরাতন? এইটা আনুমানিক, এই আমাদের বাড়িটা সেই ছোট ইটের বাড়ি, তো 300 বছর, 250-300 বছর পুরনো। চলুন একটু আপনাদের বাড়িটা একটু আমাকে দেখাবেন। এই বাড়ির বৈশিষ্ট্য কি একটু বলবেন? সামনে থেকে দেখবো না পেছন থেকে দেখবো? পিছন থেকে আগে দেখে আছেন। আচ্ছা আচ্ছা, পিছনে কেন নিয়ে যাচ্ছেন বলবেন? পিছনে নিয়ে আছি জন্য পিছনে কিছু পৌরাণিক নিদর্শন দেখতে পারবেন, যে পৌরাণিক নিদর্শনগুলো, যে এই বাড়িটা হচ্ছে সম্পূর্ণ গড়িয়া ইটের বাড়ি। সম্পূর্ণ এখনো এই নিদর্শনটা আছে, বুঝলেন? এটা হচ্ছে সম্পূর্ণ এই গড়িয়া ইটের বাড়ি। এই বাড়িগুলো সব ছোট ছোট ইটের, যেটা মোগল আমলের ইট বলা হয় এগুলোকে। এই ইটগুলো মোগল আমল থেকে তৈরি, এই ইটগুলো। এই জন্য আমরা পিছন দিকে নিয়ে আসি। বন্ধুরা, শুরুতেই তিনি তার বাড়ির পেছন দিকে আমাকে নিয়ে এসেছেন, কারণ সামনের ভাগে কিছু সংস্কার কাজ করা হয়েছে, সে কারণে এই ইটগুলো হয়তো ভালোভাবে দেখতে পাবো না। পেছন দিকে দেখুন প্লাস্টার করা নেই, সে কারণে দেখুন এই যে গৌড়া ইট বলা হয় যেগুলো আজ থেকে 250-300-400 বছর আগে এই ইট দিয়ে ভবন বা ইমারত তৈরি করা হতো, সেই ইট দিয়ে তৈরি এই বাড়িটি। কিন্তু সামনে থেকে দেখে কিন্তু এটি বোঝা যায় না। দেখুন সেই ছোট ছোট ইট, এগুলোকে গৌড়িয়া ইট বলা হয়, সেই ইটগুলো দিয়েই কিন্তু এই বাড়িটি তৈরি করা হয়েছে। পেছন থেকে এই বাড়িটি যে পুরাতন সেটি কিন্তু দেখে নিলাম। এখন আমরা বাড়ির ভেতরে গিয়ে একটু দেখতে চাই। ভেতরে ঢুকে কিন্তু বোঝার উপায় নেই যে এটি পুরাতন আমলের বাড়ি, এখানে যেভাবে রং করা হয়েছে। তবে এই যে সিঁড়িটা মনে হয় সেই সময়ের সিঁড়ি, উপর দিকে উঠে গেছে। আর পাশাপাশি এই যে দেখুন যে আমরা এখন বাড়ির সম্মুখ ভাগে আমরা আসছি। সম্মুখ ভাগে এসে এই যে বাড়ির সম্মুখ ভাগ দেখুন, আমি যেটা বলছিলাম, হ্যাঁ, সম্মুখ ভাগের কারুকাজ দেখুন, বিশেষ করে এই যে রেলিংটা দেখুন, বারান্দার যে রেলিং, এইরকম এই ডিজাইনের রেলিং আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। আমি তো অনেক রাজবাড়ি, জমিদার বাড়িতে গিয়েছি, কিন্তু এইরকম কারুকাজ, যে এই ধরনের যে নকশা করা হয় রেলিংয়ে, এটা আমার দেখা ছিল না। আর ওই যে গ্রিলগুলো কি সেই সময় মনে হয় না? আর যে উপরে যে লোহার গ্রিল দেখছেন, সেগুলো পরবর্তীতে এখানে লাগানো হয়েছে। আর এই পাশে দেখুন এই যে আরো একটি ভবনেরই অংশ, সেগুলো দেখুন কারুকাজ দেখলেই বোঝা যায় যে এই ধাঁচটা হচ্ছে এই যে মোঘল ধাঁচের। এই দরজাগুলোর ডিজাইন দেখুন অনেকটাই মোঘল ধাঁচের। আর এই বাড়িতে ডিজাইনটা কিন্তু এদিকেও ছিল, হ্যাঁ, এই ডিজাইনগুলো এই সাইডেও ছিল, সামনের সাইডেও ছিল, কিন্তু আমাদের মানে ইর অভাবে এইগুলো হয়ে গেছে। হাই
কি নিয়ে এসেছেন এটা? বিশাল, এটা কি খড়গ নাকি? এটা সেই আমলের একটি খড়গ, একটু তুলে ধরুন তো দেখি। বন্ধুরা দেখুন যে খড়গ, যেটা আমরা বিভিন্নভাবে সিনেমায় হয়তো শলাকা দিয়ে বা কাঠ দিয়ে রং করে আমাদেরকে দেখানো হয়, কিন্তু বাস্তবে, রমেন ভাই একটু ধরে না, একটু দেখায়, কিন্তু বাস্তবে যে এইরকম একটি খড়গ দেখতে পাবো, এটা কল্পনারও অতীত। এই জমিদার বাড়িতে এখনো এই খড়গটি রয়েছে, অনেক বড় একটি খড়গ, এটি জং ধরে গেছে। এই খড়গটা যে আমি এর আগে কখনো এত বড় কোনো খড়গ দেখিনি। আর খড়গ বলতেই তো আপনারা কথায় বিভিন্ন সময়ে দেখেন, শোনেন, বলেন অনেকে যে জীবনে তার খড়গ নেমে এসেছে বা এ এসেছে, সে এসেছে, বিভিন্ন কথায় কথায় আমরা খড়গ বলে থাকি, কিন্তু খড়গ কখনো তো দেখিনি। দেখুন খড়গ কেমন হয়ে থাকে। আচ্ছা, এই খড়গটি কি কাজে ব্যবহার করা হতো আপনি কি একটু বলবেন? বলির কাজে, সেই এটা- সময় পুজো হতো, পুজোর সময় বলি হতো, বলির জন্য এই খড়গটা ব্যবহার করা কি হতো। বলি করা হতো এটাতে? বা পাঠা বলি করা হতো। পাঠা বলি করা হতো। বিশেষ করে এটি পাঠা বলির কাজে কিন্তু এই খড়গটি ব্যবহার করা হতো। এটি দিয়ে যে তাদের পূজার সময়ে পাঠা বলি দেওয়ার যে রেওয়াজ রয়েছে, সেই রেওয়াজ অনুযায়ী পাঠা বলি দেওয়া হতো। আর হাতলটা দেখুন, লোহার সাথে কাঠের যে কম্বিনেশন, এবং কাঠটা কিভাবে সুচারুভাবে ডিজাইন করা হয়েছে, দেখলে অবাক হতে হয়। একেবারে জং ধরে গেছে, মরিচা ধরেছে কিছু অংশে, আর যেটুকু রয়েছে সেটুকুতেই এর যে কারুকাজ, সেটি কিন্তু দারুণভাবে ফুটে ওঠে। এই জমিদার বাড়িতে এসে এরকম একটি খড়গ দেখব, এটা আমার কল্পনায়ও ছিল না। আমি তো ভেবেছিলাম, শুনেছিলাম যে এখানে বড় বড় সিন্দুক রয়েছে, সিন্দুক দেখবো আর বাড়িটি দেখবো, কিন্তু এখানে এসে পেয়ে গেলাম একটু খড়গ। এদিকে আরো একটি দেখছি যে তরবারি, বাপ রে বাপ, একেবারে খানদানি তরবারি। আরেকটা আছে বেটা, আরেকটা আছে। এ একেবারে দেখুন না, ব্লেডের মতো একেবারে। আমরা যে টিপু সুলতান দেখতাম আগে, দ্য সোর্ড অফ টিপু সুলতান, তারপরে আকবর দ্য গ্রেট দেখতাম, সেই সময় দেখতাম এইরকম কারুকাজের তরবারি, সেই তরবারিও তাদের কাছে রয়েছে। এই যে দেখুন না কি সুন্দর তার ডিজাইন, একেবারে খানদানি একটি তরবারি, সেই সময়ের তরবারিও তাদের সংগ্রহে রয়েছে। এটি বিরাট ব্যাপার। এই যে তরবারি, আপনাদের পূর্বপুরুষের তরবারি, এটি আপনারা এতদিন পর্যন্ত রেখে দিয়েছেন, এটি আপনার কাছে কেমন লাগে? এই আপনাদের বংশের এরকম একটি তরবারি বা খড়গ আপনাদের কাছে এখন রয়েছে? এটা তো অবশ্যই একটা গর্বের বিষয় যে আমার কাছে আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে এটা ধরেন আজকে থেকে প্রায় যার এখানে একটা হলমার্কও আছে, এই যে এখানে দেখাচ্ছে M2803 নাকি যেন, M250, M230, তার মানে কি এটা? এটা ওদের একটা ওদের একটা মার্কিং। হ্যাঁ, এটা দেখেন এই যে সম্পূর্ণ মানে ঈদের ব্যাটটা দেখেন লোহার, এটা সেই আমলের। এটা কি লোহা না পিতল? এটা এইটা পিতলের, এই যে পাটটা পিতলের, পিতলের। আর এটা লোহা। এবং এই সময় তো তরবারিতে তো অনেক উন্নত মানের লোহা ব্যবহার করা হতো। তো সেই লোহা দিয়ে এটা তৈরি করা, এবং এটা সেই ধরেন 200-250 বছর আগের, তারও বেশি হবে, বই কি কম হবে না। কল্পনা করা যায় 200-250 বছর আগের তরবারি। এই যে দেখুন, সেই তরবারি এখনো রয়েছে। এটি তারা যখন এই জমিদার বা রাজারা তারা যখন রাজ্য শাসন করতেন, তাদের সেই সময় তো বন্দুকের প্রচলন ওইভাবে এত বেশি ছিল না। সেই সময় কিন্তু এই তরবারিগুলোই কিন্তু ব্যবহার করা হতো অনেক। এটা আপনারা কতদিন আরো সংরক্ষণ করতে চান আপনাদের কাছে, বা এটা যে আপনারা তো এটা আমাদের ঐতিহ্যভাবে নিয়েছি বা পেয়েছি, আমরা ঐতিহ্যভাবে আমরা মানে আমার বাবা তার বাবা তার বাবা এইভাবে চলে আসছে। আমাদের আরও ছিল আমাদের, কিন্তু 71-এ যেগুলো 71 সালে আমরা তো এখান থেকে ভারতে চলে গেছিলাম, সেই সময় আমাদের অনেকগুলো বাড়িতে, তখন তো বাড়ি অরক্ষিত বাড়ি, অনেকগুলো মানে লুট বা বিভিন্নভাবে নিয়ে যায়, বিভিন্ন লোক নিয়ে যায়। এখন যেগুলো আমাদের কাছে আছে সেগুলো আমরা নিজেরাই সুরক্ষা করার জন্য। আর কি আছে আপনার বাড়িতে? দেখা আমার বাড়িতে একটা সিন্দুক আছে। সিন্দুক, হ্যাঁ, যে সিন্দুকের জন্য এসেছিলাম, সিন্দুকটি দেখতে চাই। হ্যাঁ, সিন্দুক আছে। বন্ধুরা চলুন, সেই সময়ের সিন্দুক। সিন্দুক মানেই তো আমাদের কল্পনায় কত কি ভেসে ওঠে, হীরা, মানিক, মুক্তা, টাকা পয়সা, কত কি এই সিন্দুকে সংরক্ষণ করা হতো। এই যে সিন্দুক, এখানে কোনো আলো দেওয়া যায় আরো? এই যে দেখুন, যেটুকু দেখানো যায় আমি দেখাই। একেবারেই সেই প্রাচীন আমলের সিন্দুক এখানে রাখা হয়েছে। এই সিন্দুকটি কিন্তু অনেক যত্ন করে রাখা হয়েছে, মানে যে আপনারা যে দেখছেন যে একবারে ফেলে দেওয়া হয়নি। এই সিন্দুকটি অনেক যত্ন করে এখানে রাখা হয়েছে। দেখুন সেই পুরাতন সিন্দুক।
পুরাতন সিন্ধুকের এই যে এখানে যে চাবি দেওয়া হতো, সেই তালাটি নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে এখানে এই যে এই সময়ের একটি সাধারণ একটি তালা দেওয়া হয়েছে, কিন্তু আর বাকি সব দেখুন একেবারেই সেই সময়ের কি মজবুত একটি সিন্ধুক। এই সিন্ধুকের গায়ে তো অনেক কিছু লেখা রয়েছে, ইংরেজিতে কি যেন লেখা রয়েছে। সেই সময় এই সিন্ধুকগুলো কোথা থেকে কেনা হতো জানা আছে? সেই কোম্পানির নাম লেখা রয়েছে ইংরেজিতে, সম্ভবত ব্রিটিশ কোনো কোম্পানি হবে। এখানে একটু পড়ার চেষ্টা করি। আসলে কোম্পানির নাম নয়, সিন্ধুকের গায়ে লেখা রয়েছে ফায়ার রেজিস্টিং বা অগ্নি প্রতিরোধক বৈশিষ্ট্যের কথা। এই সময় মণিমুক্তা ধন সম্পদ তো ছিলই, তাই না হয়তো সিন্ধুক সে সময় থাকতো না। যারা সে সময় সিন্ধুকগুলো ব্যবহার করতেন, আরও সিন্ধুক ছিল আমাদের, কিন্তু আরও দুইটা সিন্ধুক ছিল, কিন্তু দুইটা সিন্ধুক আমরা 71-এর পরে এসে পাইনি, মানে ইন্ডিয়া থেকে এসে আমরা পাইনি, মানে হারিয়ে গেছে। একটা সিন্ধুক বা লুট করে নিয়ে গেছে, যাই হোক তখনকার সময়, মানে 71-এ তো আমরা বাড়িতে ছিলাম না কেউ, আর 71-এ আমরা কেবল জন্মগ্রহণ করেছি। বন্ধুরা, এই বাড়িটির নাম কিন্তু মুখার্জি বাড়ি। মুখার্জি বাড়ি কি আপনাদের বংশের টাইটেল সেই হিসাবে কি? সেই টাইটেল অনুসারে। আর এই যে আপনাকে এখন নিয়ে যাচ্ছেন হচ্ছে একটি বেল গাছ দেখানোর জন্য। কোথায় সেই বেল গাছ? চলুন একটু বেল গাছের কাছে যাই। বন্ধুরা, এই বাড়ির সামনের অংশে একটি বেল গাছ রয়েছে। দেখুন, বিশাল একটি বেল গাছ। বলা হচ্ছে এই বেল গাছটি নাকি সেই সময়ের একেবারে প্রাচীন আমলের বেল গাছ। সত্যি কথা বলতে কি, বেল গাছ এত বড় হয় এটি আমার কখনোই দেখা ছিল না। এখানে এসেই দেখলাম যে এত বড় বেল গাছ। আসলে এটি কত পুরনো একটু বলবেন এই বেল গাছটি? এইটা আমরা তো এইভাবেই দেখছি, আর আমাদের যারা সিনিয়র, আমরা যাদের 100 বছর যাদের বয়স, তারাও নাকি এইরকমই দেখছেন। তাহলে আশা করি এই গাছটার বয়স 200-250 বছরের উপরে। 200-250 বছরের উপরে? তার মানে আপনার বাপ দাদা হ্যাঁ, সবাই এই বেল গাছ দেখে গেছেন। দেখুন কত পুরাতন একটি বেল গাছ। এখানে একটা শিব মূর্তি ছিল, শিবলিঙ্গ ছিল। আচ্ছা এটা চুরি হয়ে যায় 1990-এর দিকে। আচ্ছা, ওটা মানে কোষ্টি পাথরের ছিল এটা মনে হয়। আমরা তখন বুঝতে পারিনি, ওটা চুরি হয়ে যায় অনেক দিন আগে। এর নিচের পাটটা আমাদের কাছে আসে, কিন্তু উপরের পাটটা চুরি করে নিয়ে চলে যায়। মূল্যবান অংশটা নিয়ে চলে যায়। দুটাই মূল্যবান অংশ, কিন্তু উপরের পাটটা আমাদের চলে যায়, আসে একটা পাট চুরি হয়ে যায়। এটা আজ থেকে না, আমাদের জন্মের আগে থেকে দেখছি। আর বেল গাছটার বয়স প্রায় 250-300 বছর প্রায়। এই এলাকায় প্রাচীন আমলের বেশ কিছু মন্দির রয়েছে। শেষ বিকেলে পুকুরিয়া এলাকার নান্দনিক একটি মন্দির দেখতে যাচ্ছি আমরা। অলিগলি পেরিয়ে মন্দিরের উঠোনে পা দিয়েই যেন চমকে গেলাম। পাশাপাশি দুটি মন্দির, এটি হচ্ছে শিব মন্দির, আর ঠিক এই শিব মন্দিরের পাশেই এই যে দেখুন, এটি কি মন্দির? রাধা কৃষ্ণ মন্দির বলা হচ্ছে। দেখুন, পাশাপাশি দুটি একেবারে প্রাচীন আমলের মন্দির এখানে রয়েছে। এর কারুকাজ এবং এর যে চেহারা, এটি দেখলেই বুঝতে পারবেন যে এটি আসলে অনেক পুরনো। আর পাশের এই যে শিব মন্দিরটি দেখছেন, এই শিব মন্দিরে নাকি শিবলিঙ্গ ছিল, সেটি চুরি হয়ে গেছে। এখানেও কোষ্টি পাথরের শিবলিঙ্গ ছিল বলে বলা হচ্ছে, এটিও নাকি চুরি হয়ে গেছে। আসলে এই চুরির বিষয়টিও কিন্তু কয়েকটি জায়গায় পেলাম, যে পুরাতন স্থাপনা থেকে চুরি হয়ে যাওয়ার বিষয়টি। এই যে দেখুন, মন্দিরের ভেতরটি আপনাদেরকে দেখাই। এখানে একটি শিবলিঙ্গ রাখা হয়েছে পরবর্তীতে, আর এর কাঠে এখানে যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছে, বিশেষ করে মন্দির, এই মন্দিরগুলোতে কাঠে এর নির্মাণের সাল লেখা থাকে। সেই হিসাবে এখানেও লেখা রয়েছে 1315 সাল এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। সামনে ভাই, আর কি আছে এদিকে বলুন তো? এদিকে তো মন্দির, আর এই মন্দিরের সীমানা কিন্তু অনেক দূর পর্যন্ত। এখন যদিও বাড়িঘর হয়ে গেছে, এটা মানে আমাকে দেখিয়েছেন একজন যে মন্দিরের জায়গা ওই পেছন পর্যন্ত, এবং পেছনে একটা দিঘি বা পুকুর সেটা রয়েছে। এবং এই যে দেখুন, সব কিন্তু রোমান স্ট্রাকচারের আদলে এই যে পিলারগুলা, স্তম্ভ যেটাকে আমরা বলি, পিলারগুলো কিন্তু সব রোমান স্ট্রাকচারে, এবং অদ্ভুত একটা সৌন্দর্য তৈরি হয়। আর এটা তো মানে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এই যে কিন্তু ব্রিটিশ পিরিয়ডে এই যে
ছাদের যে ঢালাই দেখলে কিন্তু বোঝা যায় যে এই স্ট্রাকচারের কাজগুলো ব্রিটিশ পিরিয়ডেই হতো এবং এখানে এটা পরিষ্কার। আর এই একটা যেটা কনসার্টে আরেকটা যেটা জিনিস দেখলাম, যেখানে নির্মাণ শালগুলা কিন্তু এই ব্রিটিশ পিরিয়ডের এই যে এই কাঠগুলাতে নির্মাণ শালগুলা সবসময় লেখা হয়েছে। খোদাই করা থাকতো আর কি কাঠের। হ্যাঁ, কাঠে খোদাই করে, এবং কোনো কোনো জায়গায় তো আমরা মিস্ত্রির নামও দেখলাম। আসলে খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি স্থাপনা। বিশেষ করে এই স্তম্ভগুলো কিন্তু দেখুন যে রোমান স্থাপত্যের যে ধাঁচ, সেই ধাঁচে তৈরি করা হয়েছে। এখন না হয় ইন্টারনেটের যুগ, আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন কালচারের, বিভিন্ন সভ্যতার বিভিন্ন ছবি বা তাদের স্ট্রাকচার সম্পর্কে ধারণা পাই, কিন্তু সেই সময়ে এই রোমান স্থাপত্যের নকশা বা এই ডিজাইনটি তারা কিভাবে সংগ্রহ করেছিলেন এটি আমার জানা নেই। তবে এটি একটি অনন্য সুন্দর একটি মন্দির, এখনো এটি টিকে রয়েছে। আরও একটি বিষয় যেটি আমি কেদারবাবুর বাড়িতে গিয়ে দেখেছিলাম, যে লাল রং করা মেঝেতে দেখুন এত বছরের পুরাতন এই মেঝের বা এই যে বারান্দার, মন্দিরের বারান্দার মেঝের যে লাল রং, এটি কিন্তু খুব পাকা রং। দেখুন এটি এখনো রয়েছে। বিশেষ করে এই যে দুই মন্দিরের মাঝে যে আঙিনা রয়েছে, এই আঙিনাতেও কিন্তু এখনো সম্পূর্ণ উঠে যায়নি। দেখুন এখনো বিভিন্ন জায়গায়, অনেক জায়গা জুড়ে সেই লাল রঙের যে পাকা করা প্লাস্টার, সেটা কিন্তু রয়ে গেছে। এই কনসার্টে যত্রতত্র আরও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিদ্যমান রয়েছে, যা অতীতের একটি সমৃদ্ধ নগরীর প্রমাণ দেয়।